হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেট বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 2014 সেপ্টেম্বর মাসে যেটা সিটেট অনুষ্ঠিত হয়েছিল, সেটার পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 এবং সেট নাম্বার হচ্ছে টি। তো চলো আজকের পেডাগজির কোয়েশ্চেনগুলো আলোচনা করার আগে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই সিটেট এর নিউ যেটা নোটিফিকেশন সেটা অবশ্যই পেয়েছো। আর সেখানে বলা হচ্ছে যে 2026-এর 8 ফেব্রুয়ারির সানডের দিন কিন্তু আমাদের নেক্সট যেটা সিটেট সেটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং 2025-এ কিন্তু আমরা আশা করা মতে কোনো সিটেট পেলাম না। যাই হোক, যেহেতুকে সামনে আমাদের সিটেট, সেই সঙ্গে তোমরা কি করবে, এখন থেকেই খুব ভালোভাবে কিন্তু এই যে বেঙ্গলির যেটা সাবজেক্ট আছে সিটেটের জন্য খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। তো আমি এটাও বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার প্লেলিস্টে তোমরা যাবে, প্রত্যেকটা প্লেলিস্ট খুব ভালোভাবে ভিজিট করবে, যেখানে কনসেপ্ট ক্লাস, তোমার ব্যাকরণ এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সঙ্গে সঙ্গে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ 3-4টে ভিডিও আছে। সেটা হচ্ছে আমার প্লেলিস্টে গিয়েই তোমরা দেখতে পাবে যে ট্যাগ ওয়ার্ডস এর ভিডিওগুলো, সেগুলো কিন্তু তোমরা একেবারেই মিস করবে না। প্রত্যেকটা ভিডিও তোমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করবে। আমি এতটুকু বলতে পারি যে এই যে ট্যাগ ওয়ার্ডের থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিও আমি যে বানিয়েছি তোমাদের জন্য, তোমরা যদি দেখো, এই যে সিটেট এর বেঙ্গলি সাবজেক্টের যতটুকু তোমরা মার্ক আশা করো, খুব ভালো একটা রেজাল্ট কিন্তু নিয়ে আসতে পারবে। তো চলো, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এটা আশা রেখে আজকের ক্লাসটা শুরু করছি। দেখে নিচ্ছি আজকের প্রথমটি কোয়েশ্চেন। একটি নিয়ন্ত্রিত অর্থাৎ কন্ট্রোলড এবং নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী, যেটা ফোকাসড, এক নির্দিষ্ট একটা বিষয়ে ফোকাস করছে, কিন্তু ভাষানুশীলন ক্লাসে ব্যবহৃত হয়। এবার দেখো কোয়েশ্চেনটাতে কি বলা হচ্ছে, যে যখন একটা ভাষানুশীলন মানে ভাষার অনুশীলন ক্লাসে, যেখানে বাচ্চাদের কি করানো হয়, ভাষা সম্পর্কে অনুশীলন নেওয়া হয়, সেই ক্লাসে কি কি ব্যবহার করা হয়, একটি নিয়ন্ত্রিত মানে বাচ্চাদেরকে কন্ট্রোল করার ক্ষেত্রে এবং নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী, যেটা যে কোনো একটা বিষয়ে কিন্তু ফোকাস করে। তো তোমরা কোয়েশ্চেন খুব ভালোভাবে পড়ে নেবে এবং কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু তোমরা বুঝতে পারবে তার অ্যান্সারটা কি রূপ হবে। দেখো এখানে বলা হচ্ছে নিয়ন্ত্রিত, যেটা আমরা জানি যে বাচ্চাদের ক্ষেত্রে এই যে কন্ট্রোলড বা নিয়ন্ত্রিত শব্দটা কিন্তু একেবারেই একটা নেগেটিভ ওয়ার্ড। এবং নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী, আমরা জানি যে কোনো একটা বিষয়ের কিন্তু বিভিন্ন ধরনের বহুমুখী শিক্ষা যেটাকে বলা হয়, যে একটা কোয়েশ্চেন করলে সেটার উত্তর কিন্তু মানে অনেক রকম ভাবে আমরা দিতে পারার যেটা দক্ষতা সেটা কিন্তু থাকতে হবে, যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য কিন্তু থাকা যাবে না। সুতরাং আমাদের অপশনগুলো দেখার পর তোমরা কি আবার ভালোভাবে বুঝতে পারবে। তো দেখে নিচ্ছি প্রথমটা অপশন, দেখো আলোচনা সভা, যেটা মনোনীত বিশেষজ্ঞদের আলোচনা। একটা আলোচনা সভায় কি করা হয়, খুব ভালো ভালো বিষয়ের মানে অবগত করিয়ে বাচ্চাদেরকে বিভিন্ন বিষয়ের দিককে কিন্তু আলোচনা করিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সুতরাং দেখো 1 নম্বর অপশনটা হচ্ছে না, এই জন্যই যে কোয়েশ্চেনটাতেই কিন্তু মানে নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে। তোমরা এতটুকু মনে রাখবে যে যেহেতু কোয়েশ্চেনে নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, তার মানে কি অ্যান্সারেও কিন্তু নেগেটিভ কিছু একটা থাকবে। সুতরাং 1 নম্বর অপশনে কিন্তু পজিটিভ ওয়ার্ড দেওয়া আছে, যেখানে আলোচনা সভা, খুব ভালোভাবে যে কোনো একটা বিষয় আলোচনা করে বাচ্চাদের বুঝিয়ে দেওয়া। সুতরাং কিন্তু 1 নম্বরটা হচ্ছে না। 2 নম্বরে ব্যক্তিগত গঠন বা শেখার শব্দসমূহের প্রয়োগ বা ব্যবহার। হ্যাঁ, বাচ্চারা কি হবে, যে তাদের ব্যক্তিগত কিভাবে গঠন করা যাবে, বাকি তারা যে শব্দগুলো জানে সেগুলো প্রয়োগ বা কিভাবে ব্যবহার করতে পারবে, এটা কিন্তু একটা পজিটিভ অ্যান্সার। সুতরাং এটাও কিন্তু হচ্ছে না, কারণ আমরা নেগেটিভ কোয়েশ্চেনের নেগেটিভ অ্যান্সারটা আমাদের এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো সংগঠন মানে সংগঠনবদ্ধ রূপে বারংবার অভ্যাস। আমরা জানি প্রাইমারি সেকশনে বাচ্চাদের এই যে বারংবার শব্দটা একেবারে একটা নেগেটিভ ওয়ার্ড, এবং অভ্যাস যে আছে এটাও কিন্তু একেবারে একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং এই যে শূন্য স্থান পূরণ অনুশীলন, এটা যদিও ঠিক আছে, কিন্তু এই যে বারংবার অভ্যাস যে এটা একেবারে একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং এটাই কিন্তু হয়ে যাচ্ছে দেখো আমাদের জন্য অ্যান্সার। আমরা 4 নম্বরটাও দেখে নিচ্ছি, চরিত্র অভিনয় বা নাট্যকর্ম। আমরা জানি বাচ্চারা চরিত্র অভিনয়, যে কোনো একটা নাটকে যখন অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে কিন্তু তাদের কি হয়, এই যে ভাষার যেটা সেটা কিন্তু খুব ভালোভাবে দক্ষতা মানে বিকাশ পায় আর কি। সুতরাং 4 নম্বরটিও হচ্ছে না। এবার আমি তোমাদের খুব ভালোভাবে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যখন তোমরা কোয়েশ্চেনে দেখবে যে নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা অ্যান্সারেও নেগেটিভ কিন্তু খুঁজতে চেষ্টা করবে। কারণ তোমরা এটা ভাববে না যে সব সময় কোয়েশ্চেনটা কি হবে, পজিটিভ হবে।
কখনো কখনো দেখা যাবে হুট করে মধ্যে থেকে যে কোনো দুটো বা তিনটে কোয়েশ্চেন কিন্তু নেগেটিভ সেন্সে দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমার অপশনগুলো খুব সুন্দর করে ভেবে চিন্তে অ্যান্সার দিতে হবে। সুতরাং এখানে আমাদের 3 নম্বর অপশনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি দ্বিতীয় কোয়েশ্চেনটি, শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ সেটাই যেখানে, এখানে কোয়েশ্চেনে বলা হচ্ছে যে শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ কোনটাকে বলা হয়। এখানে আমাদের 4টে অপশন দেওয়া আছে, এখান থেকে আমাদের বেছে বের করতে হবে শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ কোনটা। তো দেখে নিচ্ছি প্রথম অপশন, শিশুদের তত্ত্বাবধানে শিশুরা অন্য শিশুদের শেখায়। অবশ্যই না। দেখো, শিশুরা শেখে ঠিকই আছে, কিন্তু তারা কাদের থেকে শিখবে? এখানে তুমি বলতে পারো তাদেরকে এমকিউ মানে মোর নলেজেবল আদার্স, বাকি স্ক্যাফোল্ডিং, বাকি তাদের শিক্ষক হতে পারে। এটা মানে তাদের থেকে বেশি জ্ঞান থাকা যে থাকবে, বড় থাকবে একজন, তাদের থেকে, তাদের তত্ত্বাবধানে কি করে বাচ্চারা কিন্তু শেখে। শিশুর তত্ত্বাবধানে কখনো শিশুরা শিখতে পারে না, কারণ তারা কি করে, তাদের বয়স বা চাহিদা আগ্রহ হিসেবে তারা সেম টাইপেরই হয়ে থাকে। সুতরাং এখানে যদি তার প্যারেন্টস এর কথা বলা হতো, মানে অভিভাবক, এবং তার যদি শিক্ষকের কথা বলা হতো, তাহলে কিন্তু ঠিকই থাকতো। সুতরাং 1 নম্বর অপশনটি হচ্ছে না। 2 নম্বরে, শিক্ষকরা অক্রিয় এবং শিক্ষার্থীরা সক্রিয়। শিক্ষার্থীরা সক্রিয় ঠিকই আছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু শিক্ষকরাও কিন্তু সক্রিয় থাকতে হবে। শিক্ষকরা কখনোই অক্রিয় হলে কিন্তু এই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু ভালোভাবে চলবে না। সুতরাং 2 নম্বর অপশনটিও কিন্তু হচ্ছে না। 3 নম্বরে দেখো, শিক্ষার্থীদের জন্য নানা রকমের শিক্ষণ কার্যাবলীর বন্দোবস্ত থাকে। এখন একটা ক্লাসরুমে আমরা জানি যে কোনো বাচ্চার বয়স হিসেবে বা চাহিদা বা তার আগ্রহ হিসেবে তার পাঠ্যবস্তু মানে বইগুলো কিন্তু তৈরি করা উচিত, এবং তার ক্লাসরুমে কি করা উচিত, সে যেন প্রত্যেকটা বিষয় বা পাঠ্য বইগুলো পড়ার সময় বা যে কোনো বিষয় পড়ার সময় সে যাতে অধিক আগ্রহের সঙ্গে পড়তে পারে। এই ক্ষেত্রে কি করবে শিক্ষকেরা, নানা রকমের শিক্ষণ কার্যাবলী, অর্থাৎ এই যে শিক্ষণ উপকরণ যেগুলো থাকবে, মানে টিএলএম, এই টিএলএম গুলো থাকবে, বাকি বিভিন্ন খেলার বিষয় থাকবে, যেগুলোর সঙ্গে বাচ্চা কি করবে, খুব আগ্রহের সঙ্গে করে বাচ্চা শিখতে চাইবে। এই যে যেখানে বাচ্চাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, বাচ্চার কথাটা বেশি ভাবা হচ্ছে, এটাই কিন্তু হচ্ছে একটা শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ। ঠিক আছে, তো 3 নম্বর অপশনটা কিন্তু ঠিকই আছে। 4 নম্বরে দেখো, শিশুরা শ্রেণীকক্ষের কেন্দ্রস্থলে বসে, এটা কোনো কথাই না। 4 নম্বর অপশনটা কিন্তু হচ্ছে না। তো আমরা দেখলাম সরাসরি 3 নম্বর অপশন, যেখানে বাচ্চাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, বাচ্চাদের কথা বেশি করে ভাবা হচ্ছে, তাদের মানে ভালো চিন্তা শক্তি বাড়ানোর জন্য। সুতরাং এখানে কি হবে, 3 নম্বর অপশনটাই হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট পাঠের পক্ষে উপযুক্ত ব্যাকরণ, শুদ্ধ শৃঙ্খলাবদ্ধ বাক্য নির্মাণ করার এবং তার মান্য উচ্চারণ, যেটাকে অ্যাকসেপ্টেবল প্রোনাউন্সিয়েশন বলা হবে, ব্যবহার করার পারঙ্গমতাকে কোন মূল্যায়নের অঙ্গ? এখানে 4টি মূল্যায়ন দেওয়া আছে, যেখানে লিখন, শ্রবণ, সৃজনশীলতা এবং কথন, এই 4টি মূল্যায়ন থেকে কোনটা এটার যোগ্য। তার মানে একটা শিক্ষার্থী কি করতে পারছে, যে বিষয়টা পড়ছে পাঠ্য বই থেকে, সেই বিষয়ের যে কোনো একটা শব্দ দিলে সে খুব দ্রুত, খুব ভালোভাবে ব্যাকরণের নিয়ম নীতিগুলো সব ঠিকঠাক থাকা মতো করে সে কি করতে পারছে, শৃঙ্খলাবদ্ধভাবে বাক্য নির্মাণ করতে পারছে। মানে তুমি তাকে সে বিষয় থেকে যে কোনো একটা শব্দ দিলে সে খুব সুন্দরভাবে সঙ্গে সঙ্গে একটা বাক্য নির্মাণ করে দেখাতে পারছে। এবং মান্য উচ্চারণ, সে যে পড়ছে বিষয়টা, সে যেটা প্রোনাউন্সিয়েশন মানে যেটা উচ্চারণ হওয়া দরকার, সে সেটাই উচ্চারণ করছে, তার কিন্তু বিন্দুমাত্র ভুল হচ্ছে না। সুতরাং এই যে দুটো গুণ তার, যে বাক্য নির্মাণ করতে পারছে এবং শুদ্ধ উচ্চারণ করতে পারছে, এটা কোন মূল্যায়নের অঙ্গ? এটা কি লিখন, রাইটিং? অবশ্যই না। এখানে কিন্তু উচ্চারণের কথা আছে, তার মানে কি সে বলতে পারছে এবং বাক্য নির্মাণ করতে পারছে, সে বস্তুটা বিষয়টা বুঝতে পারছে। সুতরাং এখানে কিন্তু লিখনের কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না। সুতরাং 1 নম্বরটা হচ্ছে না। 2 নম্বর দেখো, শ্রবণের কথা বলা হচ্ছে, যদি এখানে কোনো শিক্ষকের শিক্ষার্থীকে কোনো গল্প বা কোনো বিষয় পড়িয়ে শোনানোর কথা উল্লেখ থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু এখানে শ্রবণটা হতো। সুতরাং 2 নম্বরটিও কিন্তু হচ্ছে না। 3 নম্বরে দেখো, সৃজনশীলতা, যেখানে ক্রিয়েটিভিটি থাকছে। তোমরা অপশনগুলো খুব ভালোভাবে দেখে নেবে এবং কিন্তু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো দেখো, যেহেতু বাক্য নির্মাণ করার কথা বলা হচ্ছে, এখানে কিন্তু ক্রিয়েটিভিটিটা ঠিকই আছে, কিন্তু এখানে দেখো মান্য উচ্চারণ, এই যে তোমাকে কি বলা হচ্ছে, যে তুমি একটা বিষয় পড়ছো, সেই বিষয়টা পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা শব্দর যেরকমটা উচ্চারণ করার দরকার তুমি কিন্তু সেভাবেই উচ্চারণ করছো, তোমার কিন্তু সেখানে ভুল হচ্ছে না। সুতরাং
এখানে কিন্তু ক্রিয়েটিভিটির কোনো কথা নেই যে তুমি উচ্চারণ করতে পারছো। সুতরাং 3 নম্বরটা হচ্ছে না। সরাসরি 4 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখো কথন, যেটা স্পিকিং, এই যে তুমি ভালোভাবে বলতে পারছো সেটা কিন্তু হচ্ছে তোমার মান্য উচ্চারণ, যে যেটা উচ্চারণ হবে তুমি সঠিক উচ্চারণটা করতে পারছো, এবং এই যে বস্তুগুলো তুমি বুঝতে পেরেছো, যে বিষয়টা পড়েছো সেটা বুঝতে পেরেছো, উচ্চারণগুলো ভালোভাবে করতে পারছো, এই জন্যই কিন্তু তুমি কি করতে পারবে বলো, যে বাক্যটা কিন্তু খুব তাড়াতাড়ি মৌখিকভাবে ওরালি কিন্তু তুমি খুব তাড়াতাড়ি সলভ করে দিতে পারবে। যে কোনো একটা শব্দ দিলেই তুমি লেখার আগে বাকি ক্রিয়েটিভিটিটা আসার আগেই তোমার কি হবে, তুমি মৌখিকভাবে সুন্দরভাবে বাক্যটাও নির্মাণ করে দিতে পারবে, সঙ্গে সঙ্গে কিন্তু উচ্চারণও করতে পারবে। তোমরা মেইন ফোকাস করবে এই উচ্চারণের ক্ষেত্রে, যে যদিও আমরা বাক্য নির্মাণে ক্রিয়েটিভিটি থাকে, কিন্তু মান্য যেটা উচ্চারণ সেটা কিন্তু আমাদের কথনের থেকেই আসবে। যদি এখানে কোনো বিষয়ে বক্তৃতার কথা থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার সৃজনশীলতাতে আসলো, কারণ বাক্য নির্মাণ এবং বক্তৃতা থাকলে সেখানে ক্রিয়েটিভিটির দরকার আছে, কিন্তু যেহেতু এখানে উচ্চারণের কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে কথনের কথা আসবে। সুতরাং 4 নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। সহায়ক দক্ষতা অর্থাৎ সাব স্কিল হিসেবে পূর্বানুমান, যেটাকে প্রেডিকশন বলা হয়, নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? এবার কথাটা হচ্ছে, কোয়েশ্চেনটা তোমরা খুব ভালোভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনই তোমরা পড়ার চেষ্টা করবে, এবং এখন যেগুলো আমরা কোয়েশ্চেন আলোচনা করেছি প্রত্যেকটা কোয়েশ্চেন সেট কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস না করলে এই যে এই রকম টাইপের কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি বুঝতে পারবে না। যখন বারে বারে ভালোভাবে প্র্যাকটিস করবে তখন কিন্তু কোয়েশ্চেনগুলো দেখার সঙ্গে সঙ্গে তোমার একটা অনুমান হবে এবং তুমি কিন্তু বুঝতে পারবে। তো দেখো এখনকার কোয়েশ্চেনটা, যে সহায়ক দক্ষতা, একজন শিক্ষার্থী যখন শিক্ষকে একটা বিষয় ক্লাসে পড়াবে বা পড়াতে যাবে সে বিষয়টা সম্পর্কে এই যে পূর্বানুমানের কথা বলা হচ্ছে। পূর্বানুমান, এই যে নিচের 4টি অপশন দেওয়া আছে, এখান থেকে পূর্বানুমান কোনটার সঙ্গে জড়িত, ঠিক আছে? তো আমরা অপশনগুলো দেখে নিচ্ছি, তখনই তুমি বুঝতে পারবে। নোট তৈরি, যেখানে নোট মেকিং এর কথা আসছে। এবার দেখো একজন স্টুডেন্ট কখন নোট তৈরি করতে পারবে বা নোট মেকিং করতে পারবে। তোমরা সবসময় মনে রাখবে যে একজন শিক্ষার্থী তখনই নোট নিজের থেকে তৈরি করতে পারবে, সেটা হচ্ছে তোমার যে বিষয়টা পড়াবে সে বিষয়টা পড়ে নেওয়ার পরে, কিন্তু সে বিষয়টা পড়ানোর পরে সে কতটুকু বুঝতে পারলো তার উপর নির্ভর করবে তার কিন্তু নোট তৈরিটা। সুতরাং কোশ্চেনে বলা হচ্ছে কিন্তু পূর্বানুমান অর্থাৎ প্রেডিকশন করা। পূর্বানুমান করতে গেলে কিন্তু পড়ার আগেই আমাদের কাজটা করতে হবে, ঠিক আছে? পড়ার পরে কিন্তু নয়। পড়াটা শেষ হয়ে যাওয়ার পরে তো তুমি নোটটাই তৈরি করে ফেললে, সেখানে তো পূর্বানুমানের কথাটা আসলো না, যে পড়ানোর আগের অনুমানটা কিন্তু আসলো না। সুতরাং 1 নম্বরটা হচ্ছে না। 2 নম্বর দেখো পঠন অর্থাৎ রিডিং। এবার কথাটা হচ্ছে যে বিষয়টা তুমি পড়তে যাচ্ছ সেটা কিন্তু একবার রিডিং না পড়ে কিন্তু তুমি বুঝতে পারবে না। যখন তুমি বিষয়টা পড়তে যাবে বা একবার পড়বে তখনই কিন্তু একবার পড়ার পরে কিন্তু তুমি প্রেডিকশন করতে পারবে বা পূর্বানুমান করতে পারবে যে আসলে এই বিষয়টাতে কি বলতে চাচ্ছে বা বলা হচ্ছে, ঠিক আছে? তো 2 নম্বরটা ঠিকই আছে। 3 নম্বর দেখো পূর্বলেখ, যেটাকে ড্রাফটিং বলা হয়। আমরা অবশ্যই জানি যে পূর্বলেখটা হচ্ছে যে কোনো বিষয় পড়ার পর তুমি সেটা আবার তুমি নিজের থেকে যেটা তুমি করবে, ড্রাফট একটা বানাতে চাইবে সেই ক্ষেত্রে কিন্তু। সুতরাং 3 নম্বরটা হচ্ছে না। 4 নম্বরে দেখো সংক্ষেপীকরণ বা সামারাইজেশন। এবার সামারাইজিং তুমি কখন করবে? যখন একটা বিষয় খুব লার্জ একটা বিষয় বা ভাস্ট একটা জিনিস, তুমি বিষয় একটা খুব বড় একটা বিষয় ব্যাখ্যা করা আছে, সেটা তুমি খুব ভালোভাবে পড়ে সেই বিষয়টাকে সহজ করার জন্য সংক্ষেপ করে বলবে। এবার কথা হচ্ছে এটাও কিন্তু অনুমানের সঙ্গে জড়িত নয়। যেখানে তুমি সামারাইজ করতে যাচ্ছ সেখানে কিন্তু অনুমানের কথাই আসে না। সুতরাং 4 নম্বরটিও হচ্ছে না। খুব সহজভাবে মনে রাখার চেষ্টা করবে যে পূর্বানুমান মানে আমরা একটা বিষয় পড়ে নেওয়ার আগে সেটাতে কি বলা হচ্ছে সেটা অনুমান করাকেই বলা হয় পূর্বানুমান। অর্থাৎ একটা বিষয় আমরা পঠন না পড়েই কিন্তু সেই বিষয়টাতে কি বলতে চাচ্ছে সেটা কিন্তু আমরা অনুমান করতে পারবো না। আগে বিষয়টা একবার পড়ে নেব, তারপরেই কিন্তু আমরা বুঝতে পারবো আসলে সেখানে কি বলতে চাচ্ছে বা কি বলা হচ্ছে, ঠিক আছে? সেই জন্য এই অ্যান্সারটা হয়ে যাচ্ছে তোমার অপশন নাম্বার 2 পঠন। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। শিক্ষক ব্যাকরণের সংগঠন সমূহের তথ্য সরবরাহের জন্য জনঘোষণার অডিও টেপ করা কিছু নমুনা শোনালেন। এরপর ওগুলোতে কি ঘোষণা করা হয়েছিল সে বিষয়ে শিক্ষার্থীরা
প্রশ্নোত্তর অনুসরণ করলো। এই পদ্ধতিটিকে বা প্রবর্তনাটিকে কি আসলে কি বলা হয়? এখানে 4টি অপশন দেওয়া আছে। আসলে কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে যে একজন শিক্ষক যখন শিক্ষার্থীদেরকে কি শেখাবে, ব্যাকরণের সংগঠন শেখাবে, মানে ব্যাকরণের নীতি নিয়ম বা ফর্মস গুলো যখন শেখাবে, সেই ক্ষেত্রে বাচ্চারা যাতে খুব ভালোভাবে বা সহজভাবে বুঝতে পারে আসলে ব্যাকরণের সংগঠন বা আমরা যখন একটা ভাষা ব্যবহার করি সেই ভাষাতে কিভাবে আমাদের ব্যাকরণ ব্যবহার করতে হয় বা প্রয়োগ করতে হয়, সেটা বাচ্চাদের খুব সহজভাবে শিখিয়ে দেওয়ার জন্য কি করলো, জনঘোষণা অর্থাৎ যখন পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় সেই কথাগুলো কিন্তু খুব মধুরভাবে, যাতে করে মানুষে কি করতে পারে, আকর্ষণীয়ভাবে সেই অ্যানাউন্সটা শোনে, সেই জন্য কিন্তু সেই অ্যানাউন্সগুলো সেই ভালোভাবে তৈরি করা হয়। সুতরাং সেখানে কিন্তু ব্যাকরণটা খুব মধুরভাবে মাধুর্যপূর্ণভাবে প্রয়োগ করা হয়। সেই জন্য শিক্ষক কি করেছে, এই যে জনঘোষণার যেটা পাবলিক অ্যানাউন্সমেন্ট, সেগুলো কিছু নিয়ে বাচ্চাদেরকে ভালোভাবে শিখিয়ে মানে শুনিয়ে দিয়েছে যে আসলে ব্যাকরণের সংগঠন বা ব্যাকরণের প্রয়োগটা আমরা ভাষাতে কিভাবে করতে পারি। অর্থাৎ যে শিক্ষক ব্যাকরণের সংগঠন বোঝানোর জন্য পাবলিক অ্যানাউন্সমেন্ট একটা তথ্য বা আহিলা হিসাবে বাচ্চাদের সঙ্গে কিন্তু কি শেয়ার করেছে বা বাচ্চাদের সহজ করে দেওয়ার জন্য শুনিয়েছে। তারপর বাচ্চারা কি করেছে, ওগুলোতে কি ঘোষণা করা হয়েছিল, মানে যে কোনো একটা বিষয়ে হয়তো ঘোষণা করা হয়েছিল এবং সেই ঘোষণাটিতে ব্যাকরণ কিভাবে ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু বাচ্চারা বুঝেছে এবং বুঝে নেওয়ার পর সে বিষয়ে শিক্ষার্থীরা প্রশ্ন উত্তর অনুশীলন করেছে। ঠিক আছে, এই যে শিক্ষক ব্যাকরণের সংগঠন বোঝানোর জন্য যে পাবলিক অ্যানাউন্সমেন্ট ব্যবহার করলো, সেটার থেকে আবার বাচ্চারা ব্যবহার করলো, এই ব্যবস্থাটাকে আসলে কি বলা হয়? যোগাযোগমূলক নাকি শব্দান্তরমূলক নাকি সংবর্ধন নাকি সাংগঠনিক? তোমরা খুব সহজভাবে তোমরা একটা ডিরেক্ট কোয়েশ্চেন হিসেবে এটা মনে রাখবে, যোগাযোগমূলক। কারণ দেখো শিক্ষক কি করেছে, ব্যাকরণের সঙ্গে কি করেছে, ডিরেক্টলি পাবলিকের অ্যানাউন্সমেন্ট গুলোর সঙ্গে কিন্তু কি যোগাযোগ করেছে, যে একটার সঙ্গে আরেকটা কিভাবে সংযোগ হয়ে আছে, এটা একটা যোগাযোগের মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে বুঝিয়ে দিয়েছে। সুতরাং এটার অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছে পরের কোয়েশ্চেনটা, নিরাময়মূলক শিক্ষা বা রেমেডিয়াল টিচিং কাকে বলে? তো দেখো অপশনগুলো আমরা পড়ে নিচ্ছি, তারপরে বুঝে নেব। বিদ্যালয়ের নিয়মিত সময়ের পরে শিক্ষাদান করে। দেখো নিরাময়মূলক শিক্ষাটা হচ্ছে আসলে বাচ্চারা কোন বিষয়গুলোতে কি থাকে, দুর্বলতা বা সমস্যা থাকে, এগুলোকে সমাধান করাকে বলা হচ্ছে নিরাময়মূলক। তো এখানে বলা হচ্ছে বিদ্যালয়ের নিয়মিত সময়ের পরে, বিদ্যালয়ে যে 4 ঘন্টা বা 5 ঘন্টা একটা বাচ্চাকে পড়ানোর পর আবার নাকি এক্সট্রা ভাবে পড়িয়ে সেটা যেটা শিক্ষাদান করা হয় সেটাকে বলা হয় নিরাময়মূলক। অবশ্যই না, যখন বিদ্যালয়ের একটা নিয়মিত সময় থাকে সেই সময় পড়ানোর পর কিন্তু বাচ্চাদেরকে আরো পড়ানো হয় না। প্রাগ্রসর শিক্ষার্থীদের আরো বেশি ভালো ফল করতে সাহায্য করে। যে শিক্ষার্থীগুলো বেশি ভালো তাদের নাকি আরো বেশি ভালো ফল যাতে করে তারা আনতে পারে, সেই জন্য তাদের নাকি সাহায্য করে। অবশ্যই না, রেমেডিয়াল বা নিরাময়মূলক শিক্ষাটা হচ্ছে যে বাচ্চাগুলি বুঝতে পারছে না বা যে সমস্যাগুলি বা দুর্বলতাগুলি দেখা যাচ্ছে সেই দুর্বলতাগুলিকে কি করা, দূর করে দেওয়াকে। ঠিক আছে, এখানে কিন্তু যারা অলরেডি বুঝতে পেরেছে তাদের জন্য কিন্তু নয়। শিক্ষার্থীদের নিয়মিত রূপে পরীক্ষা নিয়ে, অবশ্যই না, এটা কিন্তু পরীক্ষার সঙ্গে কোনো জড়িত নয়। এটা দেখো শিক্ষার্জনের ফাঁকগুলি অর্থাৎ গ্যাপস ইন লার্নিং ভরাটে বা পরিচর্যা করে। এবার দেখো এই যে শিক্ষার্জনের ফাঁকগুলির কথা বলা হচ্ছে, মানে গ্যাপস ইন লার্নিং, নিরাময়মূলক শিক্ষাটা তোমরা সহজ ভাষায় বুঝে নেবে যে একটা ক্লাস থেকে যখন আরেকটা ক্লাসের বাচ্চার প্রমোশনের সময় আসে, তখন এই যে সারা বছর পড়ার পর যখন বাচ্চা কি করতে পারে না, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে প্রমোশন করতে পারে না, তখন শিক্ষক কি করে, এই যে ফাইনাল ইয়ারের যেটা কোয়েশ্চেন পেপার সেটা কিন্তু চেক করে যে আসলে বাচ্চাটা কেন পাশ করতে পারলো না বা সে কেন প্রমোশনটা নিতে পারলো না। সেই ক্ষেত্রে শিক্ষকে যখন চেক করে দেখে বাচ্চাটার কোন কোন বিষয়গুলিতে বা কোন কোন সমস্যাগুলি বা দুর্বলতাগুলি আছে, তখন শিক্ষক কি করে, এই যে ফাইনাল এক্সামের পরে 2-3 মাস যে মিডিলে সময় থাকে, এই 2-3 মাসের মধ্যে কি করে কিছু এক্সট্রা ক্লাস নিয়ে বাচ্চাকে আবার নতুন করে পরীক্ষা নিয়ে তাদেরকে কি করা হয়, আবার কিন্তু প্রমোশন করিয়ে দেওয়া হয়, তাদের কিন্তু থেমে থাকতে দেওয়া হয় না। এটাকেই বলা হয় যে নিরাময়মূলক শিক্ষা বা রেমেডিয়াল টিচিং।
সুতরাং যেহেতু কি এখানে আছে শিক্ষার্জনের ফাঁকগুলি, এই যে বাচ্চারা কি বুঝতে পারছে না বা তাদের কি সমস্যা আছে বা কি দুর্বলতা আছে, এগুলো যাতে ভরাটে করে দেওয়া হয় যেহেতুকে, সেই জন্য কি হয় যে এটাকে নিরাময়মূলক শিক্ষা বলা হয়। সুতরাং এখানে 4 নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। অবিলম্বে কথন ও লিখন কার্যাবলীর সার্থকতার মাত্রা বোঝার জন্য এবং শিক্ষার্থীদের অধিকতর কার্যকরী শিক্ষা গ্রহণে নিবিষ্ট হতে শেখানোর জন্য প্রয়োজন। এখানে 4টি প্রয়োজন দেওয়া আছে, মানে 4টি বিষয় দেওয়া আছে। এই বিষয় থেকে কোনটা বিষয় একজন শিক্ষার্থীর মানে কথন ও লিখন সে যাতে ভালোভাবে বলতে পারে এবং মনের ভাবগুলো ভালোভাবে লিখনের জরিয়তে প্রকাশ করতে পারে, এটা কি সার্থকতার মাত্রা বোঝার জন্য। একজন শিক্ষক কিভাবে বুঝবে যে একজন বাচ্চা কি করতে পারছে, কথন ও লিখনের কার্যাবলীর সার্থকতাটা বুঝতে পারছে, যে সে কথনটা কিভাবে করতে পারছে বা লিখনটা কিভাবে লিখতে পারছে বা এর মধ্যে কোনো দুর্বলতা বা সমস্যা আছে কি না, এই যে এটা বোঝার জন্য এবং শিক্ষার্থীদের অধিকতর কার্যকরী শিক্ষা গ্রহণ, যে তারা কতটুকু শিখতে পারলো এবং এটার যেটা সার্থকতা এটা বোঝার জন্য তলের কোনটা বিষয় সব থেকে বেশি জরুরি। তো দেখো, প্রথমটা হচ্ছে প্রস্তুতিকালীন মূল্যায়ন, যেটাকে আমরা ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলে জানি। প্রস্তুতিকালীন মূল্যায়নটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো বিষয় বা কোনো দু একটা চ্যাপ্টারের পরে পরে কি করা, একটা করে ছোট ছোট পরীক্ষা নেওয়া, যেরকমটা ডায়াগনস্টিক টেস্ট বলতে পারো, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, এই রকমটা পরীক্ষা। এই পরীক্ষাগুলোর জরিয়তে কি করা হয়, বাচ্চাদের এই পরীক্ষাগুলোর মাধ্যম দিয়ে বাচ্চাদের এই যে কথন লিখনের দুর্বলতাগুলো আছে কিনা সেটা বোঝানো হয় এবং তারা কতটুকু শিক্ষা গ্রহণ করতে পারছে সেটাও কিন্তু বুঝতে পারে শিক্ষকেরা একটা ফিডব্যাকের মধ্য দিয়ে। সুতরাং 1 নম্বরটা কিন্তু ঠিকই আছে। 2 নম্বর দেখো, পার্বিক মূল্যায়ন বা কি সাবমেটিভ অ্যাসেসমেন্ট। আমরা জানি পার্বিক মূল্যায়নটা হচ্ছে এন্ড অফ দি সেশন বা এন্ড অফ দি ইয়ার, সুতরাং এটা কিন্তু হচ্ছে না। 4 নম্বর বার্ষিক পরীক্ষা, সেম একই কথা, এটাও হচ্ছে না। বা খণ্ডকালীন মূল্যায়ন, যেটাকে টার্ম টেস্ট বলা হয়। তো দেখো, টার্ম টেস্টটা ঠিকই আছে, যে নির্দিষ্ট একটা বিষয় বা নির্দিষ্ট একটা চ্যাপ্টারের পরে একটা টার্ম টেস্ট নেওয়া, কিন্তু এই টার্ম টেস্টটাই কিন্তু তোমার এই যে প্রস্তুতিকালীন মূল্যায়নের কিন্তু একটা অঙ্গ, মানে ফরমেটিভ অ্যাসেসমেন্টেরই একটা অংশ হচ্ছে খণ্ডকালীন মূল্যায়ন। সুতরাং 4 নম্বরটিও হচ্ছে না, এটা ডিরেক্টলি হয়ে যাবে তোমার 1 নম্বর অপশনটি, যেখানে সবকিছু একসঙ্গে আছে, যে নির্দিষ্ট একটা বিষয়ের পরে পরে বা নির্দিষ্ট একটা চ্যাপ্টারের পরে বাকি ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্টে বাচ্চাদের পরীক্ষা নেওয়া হবে একটা ধারাবাহিকভাবে, একটার পর একটা পরীক্ষা নেওয়া হবে কিছুদিন পর পর। তখন সেখান থেকে বোঝা যাবে যে বাচ্চাদের কোনো কথন লিখনের ক্ষেত্রে অসুবিধা আছে কিনা বা তারা কত ভালোভাবে কত অধিকতর কার্যকরীভাবে শিক্ষাটা গ্রহণ করতে পারছে। সুতরাং এখানে আমাদের 1 নম্বর অপশনটি হয়ে যাবে কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। নিচের কোন কার্যক্রমের সাহায্যে ভাষা এবং বাক ব্যবহারে পিছিয়ে থাকা শিশুদের সবচেয়ে ভালোভাবে প্রেষিত বা প্রণোদিত করা যায়? কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে যে শিশু বা শিক্ষার্থীদের ভাষা এবং বাক ব্যবহারে, যারা ভাষা ভালোভাবে ব্যবহার করতে পারছে না এবং কথা বলতে কিরকম ভাবে কথা বলবে, মানে বাক ব্যবহার, বাক মানে হচ্ছে কথা, এই যে এই দুটোতে পিছিয়ে থাকা, মানে তারা ভালোভাবে ভাষাটাও বলতে পারছে না এবং কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে পারছে না। এই ক্ষেত্রে বাচ্চাদের এই যে 4টি অপশন দেওয়া আছে, এখান থেকে কোন কার্যটা করলে তারা কি করবে, এই যে পিছিয়ে থাকা বাচ্চারা কিন্তু এগিয়ে যেতে পারবে বা সমস্যাগুলো থাকবে না। তো দেখে নিচ্ছি অপশনগুলো। শিশুদের কথোপকথন ধ্বনিযন্ত্রে রেকর্ড করে এবং বিশ্লেষণ করে। তো দেখো, এখানে বলেছে যে বাচ্চাদের কথোপকথনগুলো একটা যন্ত্রের রেকর্ড করে, মানে রেকর্ডারে রেকর্ড করবে এবং বিশ্লেষণ করবে। যেহেতু কি আমরা প্রাইমারি সেকশনে পড়ছি, তো তোমরা অবশ্যই মনে রাখবে এই যে বিশ্লেষণ শব্দটা দেখতে পাচ্ছ, এটা বাচ্চাদের ক্ষেত্রে একেবারে একটা নেগেটিভ ওয়ার্ড, যেখানে বাচ্চাদের এক্সপ্লেইন করলে তারা কিন্তু এটা নেগেটিভের দিকে চলে যাবে। সুতরাং 1 নম্বর অপশনটি হচ্ছে না। 2 নম্বরে, শিশুদের নিজেদের মধ্যে কথোপকথন উৎসাহিত করে। অবশ্যই আমরা জানি বাচ্চারা তাদের সহপাঠীদের মধ্যে যত ভালোভাবে কথা বলবে তত ভালোভাবে কিন্তু তাদের ভাষা এবং বাক ব্যবহার এই দুটোই কিন্তু দক্ষতাটা বেড়ে যাবে। সুতরাং 2 নম্বর অপশনটা কিন্তু ঠিকই আছে, যেখানে বাচ্চা বেশি অ্যাক্টিভ আছে। 3 নম্বরে দেখছি, কোনো বাক বিশেষজ্ঞকে দিয়ে তাদের পরিচর্যা করিয়ে। তো দেখো, পরিচর্যা মানে হচ্ছে এটা তোমার যে কোনো একটা সেই বিষয়ের বিশেষজ্ঞকে দিয়ে বা কোনো পরীক্ষককে দিয়ে বা একরকম ডাক্তারকে দিয়ে কি করানো, পরিচর্যা করানো, মানে কি প্র্যাকটিস করানো বা কি কোনো পরীক্ষা নেওয়ানো বা তাদের বারবার করে প্র্যাকটিস করানো। তো আমরা জানি ড্রিল অ্যান্ড প্র্যাকটিস এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং 3 নম্বরটিও হচ্ছে না।
4 নম্বরে দেখো, শিক্ষকের দ্বারা ঘন ঘন সংশোধন করিয়ে। তোমরা একটা কথা মনে রাখবে, এই যে ঘন ঘন দেখতে পাচ্ছ বাচ্চাদের ক্ষেত্রে যে একই কাজ বারবার করানো হচ্ছে বা ঘন ঘন করে করানো হচ্ছে, এটা কিন্তু একেবারে একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং 4 নম্বর অপশনটিও হচ্ছে না। তো সরাসরি 2 নম্বর অপশন, যেখানে বাচ্চারা তাদের সহপাঠীদের সঙ্গে বা নিজেদের মতো করে ভালোভাবে মন খুলে যখন কথা বলবে, সেখানেই বাচ্চারা বেশি অ্যাক্টিভ থাকবে। আর যেখানে অ্যাক্টিভ থাকবে বাচ্চা, সেটাই আমাদের পেডাগজির ভাষাতে কারেক্ট অ্যান্সার হবে। সুতরাং এখানে 2 নম্বর অপশনটি হয়ে যাচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। শিক্ষার্থীর পাঠ ভিত্তিক অনুমিতি এবং দ্রুত শব্দ চিহ্নিতকরণ, অনুসন্ধান প্রক্রিয়া এবং শব্দ জ্ঞানের পরীক্ষা হয়। এখানে 4টি অপশন দেওয়া আছে। এই যে এখানে বলা হচ্ছে যে কোনো একজন শিক্ষার্থীর একটা পাঠ ভিত্তিক অনুমিতি, যেটাকে ইনফারেন্সেস বলা হয়, এবং দ্রুত শব্দ চিহ্নিতকরণ। তুমি যাকে এই যে একটা বইয়ের থেকে যে কোনো একটা শব্দ দিচ্ছ, সে কিন্তু তাড়াতাড়ি করে শব্দটা উচ্চারণ করতে পারছে বা পড়তে পারছে, মানে দ্রুত চিহ্নিতকরণ করতে পারছে তুমি তাকে কি শব্দ দিচ্ছ। এবং অনুসন্ধান প্রক্রিয়া, যেটাকে সার্চ প্রসেস বলা হয়, যে কোনো কোয়েশ্চেন দিচ্ছ একটা বিষয় থেকে, সে কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পড়ে সে বিষয়ের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার বের করতে সক্ষম হচ্ছে। ঠিক আছে। এবং শব্দ জ্ঞান পরীক্ষা করা হয়, যে পরিমাণে তার ভিতরে বয়স হিসেবে বা তার আগ্রহ চাহিদা হিসেবে, তার বিষয় হিসেবে বা বই হিসেবে তার যতটুকু শব্দ জ্ঞানের দরকার ছিল, সে সম্পূর্ণটুকু শব্দ জ্ঞান কি আছে তার মধ্যে আছে, বা সে ভোকাবুলারিগুলো কিন্তু তার মধ্যে আছে। এই যে বিষয়গুলো, যে পাঠভিত্তিক বিষয়গুলো যে তার মধ্যে আছে, এটাকে আসলে কি বলা হয়? এই অপশন 4টি দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো। তো দেখো, প্রথমে আছে সংবেগাত্মক বা প্রক্ষবিকৃত মানে প্রতিক্রিয়া, যেটাকে বলা হয় ইমোশনাল রেসপন্স, মানে এটা আমাদের আবেগের সঙ্গে জড়িত। আমরা জানি দেখো যে আবেগের সঙ্গে কি কি জড়িত, রাগ, হাসি, কান্না, এগুলো কিন্তু এখানে বলা হচ্ছে সম্পূর্ণটাই পাঠভিত্তিক একটা বিষয়। সুতরাং এটা কিন্তু এই যে সংবেগাত্মক মানে আবেগাত্মকের সঙ্গে কোনো জড়িত নেই। সুতরাং 1 নম্বর অপশনটি হচ্ছে না। তারপরে দেখো লব্ধ ধারণার মৌখিক প্রকাশে, যেটাকে এক্সপ্রেসিং আইডিয়াস ওরালি, মানে যে কোনো একটা শিক্ষার্থীকে তুমি যে কোনো একটা বিষয়ের সঙ্গে অবগত করানোর জন্য কি করলে, যে আজকে ধরো আমাদের পৃথিবীটা সম্পর্কে তাকে পড়াবে, সুতরাং তাকে কি করলে, একটা পূর্ব জ্ঞান হিসেবে তাকে পৃথিবী সম্পর্কে কিছু কোয়েশ্চেন করলে, আর সে পৃথিবী সম্পর্কে কি জানে এটাকে কি করবে, এক্সপ্রেস করবে ওরালি, মানে মুখে মুখে সে পৃথিবীর সঙ্গে কি জানে সেটা কিন্তু বলার চেষ্টা করবে। সুতরাং এখানে কিন্তু সেরকমও কিছু শিক্ষককে মানে শিক্ষার্থীকে কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। সুতরাং 2 নম্বরটাও কিন্তু হবে না। আমরা বারবার দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণটাই পাঠভিত্তিক। একটা বাচ্চা পাঠভিত্তিক অনুমিতি কি, শব্দ মানে ভান্ডার কতগুলো থাকতে হবে, বাকি সে দ্রুত শব্দ চিহ্নিতকরণ বুঝতে পারছে। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে না। 3 নম্বরে দেখো নির্দিষ্ট তথ্য সাংবাদিক শ্রবণে, এটার মানে হচ্ছে যে কোনো একটা বিষয় দিয়ে সেখান থেকে নির্দিষ্ট কিছু ইনফরমেশন বের করার কথা, যে তোমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, তুমি সেই বিষয়টা পড়ো এবং তারপরে তুমি তোমার নিজের ভাষায় সেখান থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য দাও। যেহেতুকে এখানে কোনো বিষয় নেই বা এখান থেকে শিক্ষার্থীকে কোনো ধরনের তথ্য আমরা মানে এখানে পাচ্ছি না, সুতরাং এটাও কিন্তু হচ্ছে না। সরাসরি অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। বাট আমরা দেখে নিচ্ছি। দেখো, পাঠ কেন্দ্রিক বোধ পরীক্ষণে, যেটাকে বলা হয় রিডিং কম্প্রিহেনশন, একটা বাচ্চা যখন খুব ভালোভাবে একটা বিষয় বা একটা পাঠের রিডিংটা পড়তে পারবে, তখনই কিন্তু তার মধ্যে এই যে অনুমিতি, তারপর তোমার শব্দ চিহ্নিতকরণ, অনুসন্ধান পদ্ধতি এবং শব্দ ভান্ডার খুব ফুললি ভালোভাবে থাকবে। সুতরাং 4 নম্বর অপশনটি হয়ে যাচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। যোগাযোগ বা সংযোগমূলক ভাষা শিক্ষণের দায়িত্ব হলো। এবার দেখো এখানে 4টি অপশন দেওয়া আছে এবং এই 4টি অপশন থেকে আমাদের বেছে নিতে হবে যোগাযোগ বা সংযোগমূলক ভাষা শিক্ষণের আসলে দায়িত্বটা কি। এবার যোগাযোগ বা ভাষা শিক্ষণের যেটা সংযোগমূলক দায়িত্ব, সেটা হচ্ছে দেখো যে আমরা এই যে কথাগুলো ব্যবহার করি বা ভাষাকে ব্যবহার করি একজনে আরেকজনের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে, এই যে যোগাযোগ ব্যবস্থাটা, এটার দায়িত্বটা কি দেখে নিচ্ছি। লিখিত পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের ভাষা শেখানো। তো তোমরা বলো যে আমরা কি ভাষা শিক্ষার্থীদের এই জন্য শেখাই যে শিক্ষার্থীরা শুধু কি করবে, লিখিত পরীক্ষায় লেখার জন্য তারা ভাষা শিখবে?
অবশ্যই না, এটা একেবারেই ভুল কথা। ভাষাটা আমরা দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য, আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য এবং আমাদের পরিবেশের সঙ্গে খুব সুন্দরভাবে খাপ খেয়ে ভালোভাবে মিলিয়ে চলার জন্য কিন্তু আমাদের ভাষাটা দরকার। সুতরাং শুধুমাত্র লিখিত পরীক্ষায় কিন্তু আমাদের জীবনে ম্যাটার করে না। সেই জন্য কি হবে, এক নম্বর অপশনটা হচ্ছে না। 2 নম্বর, শ্রোতার উপভোগী করে ব্যাকরণ ব্যাখ্যা করা। একে তো ব্যাখ্যাটা হচ্ছে বাচ্চাদের জন্য একেবারে একটা নেগেটিভ ওয়ার্ড, যদি এখানে স্পষ্ট ব্যাখ্যা থাকতো তাও একটা ভাবার বিষয় ছিল। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যাকরণ। তো দেখো, আমরা জানি যে প্যাডাগজির ভাষাতে এই যে ছোট ছোট বাচ্চাদের যদিও আমরা পরে ব্যাকরণ শেখাবো, সেই ক্ষেত্রেই শেখাবো যেখানে কি হবে, আমাদের একটা বিষয় পড়ার সময় যদি সেটার প্রসঙ্গক্রমে প্রয়োজন যদি পড়ে যে এখানে ব্যাকরণটা শিখতে হবে, সেখানে কিন্তু নিজের প্রয়োজন হিসেবে খুব সংক্ষেপে আমরা বাচ্চাদের কি শেখাবো, ব্যাকরণ আস্তে আস্তে করে শেখাবো। সুতরাং এখানে শ্রোতার উপভোগী করার জন্য কিন্তু ব্যাকরণটা ব্যাখ্যা করা যাবে না। সুতরাং 2 নম্বর অপশনটিও হচ্ছে না। 3 নম্বরে, কথনে, শ্রবণে, পঠনে, লিখনে শিক্ষার্থীর গ্রহণ ক্ষমতা এবং সজ্ঞানন, যেটাকে উৎপাদন বলতে পারো, ক্ষমতার বিকাশ ঘটানো। অবশ্যই। তো দেখো, আমরা জানি ভাষার দক্ষতা বা কৌশল 4টি, সেটা হচ্ছে তোমার কথন, শ্রবণ, পঠন ও লিখন। মানে আমরা শোনার ক্ষেত্রেও আমাদের পটু হতে হবে, বলার ক্ষেত্রেও, লেখার ক্ষেত্রেও এবং কিন্তু দেখো এই যে লিখনের ক্ষেত্রেও, সব ক্ষেত্রেই আমাদের মানে চৌদিশের যেটা তুমি বলতে পারো বহুমুখী যেটা দক্ষতা, এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। সুতরাং 3 নম্বর অপশনটা কিন্তু ঠিকই আছে। 4 নম্বরে দেখো, ভাষা ও বানানের নিয়মগুলির মধ্য দিয়ে শব্দ ব্যবহার এবং ব্যাকরণ শেখানো। ব্যাকরণটা একটা, এই ক্ষেত্রে শুধু ব্যাকরণ শেখানোর একটা এক্সপ্লেইন করার কথা, এটা একেবারে একটা নেগেটিভ ওয়ার্ড। এবং এই যে নিয়ম দেখতে পাচ্ছ, যেখানে নিয়ম সেখানে কিন্তু বাচ্চারা একেবারে নেগেটিভ ওয়ার্ড, কারণ দেখো ডিসিপ্লিন এবং নিয়ম এগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এক একটা করে নেগেটিভ ওয়ার্ড, তোমরা ভালোভাবে মনে রাখবে। সুতরাং 4 নম্বর অপশনটিও হচ্ছে না। সরাসরি 3 নম্বর অপশন, যেখানে বাচ্চাদের 4 দিকেরই দক্ষতা মানে বিকাশের কথা চিন্তা করা হচ্ছে, যে তারা প্রত্যেকটা বিষয়ে কি হবে, পটু হতে হবে, বা এই যে ভাষা শিক্ষণের যেটা দায়িত্ব, সেটা হচ্ছে একটা বাচ্চার শ্রবণ, কথন, পঠন ও লিখনে তাদের 4 দিক থেকেই কি করা, বিকাশ সাধন করা। সুতরাং আমাদের 3 নম্বর অপশনটি হয়ে যাবে রাইট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, কিভাবে শিক্ষার্থীকেই তার নিজের শিক্ষা লাভের ব্যাপারে দায়িত্বশীল করে তোলা যাবে। তো দেখো, এখানে কোয়েশ্চেনে বলা হচ্ছে যে একজন শিক্ষার্থীকে তার নিজের শিক্ষা লাভের ব্যাপারে, মানে সে যে শিক্ষাটা লাভ করছে সেই ব্যাপারে তাকে নিজেকেই যে দায়িত্বশীল হতে হবে, সে কিভাবে করবে। 1 নম্বর অপশনটা দেখো, বার্তালাপ ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে। মানে বার্তালাপ মানে হচ্ছে এই যে একজনে আরেকজনের সঙ্গে বার্তালাপ করে বা যোগাযোগ করে কথাবার্তা বলে, অবশ্যই এটা 1 নম্বর অপশন ঠিকই আছে। 2 নম্বর দেখো, আরো বেশি করে প্রশ্ন করার জন্য শিক্ষার্থীদের প্রোৎসাহিত করে। একদমই একটা খুব ভালো অপশন, কারণ দেখো যেখানে বাচ্চারা একটি বেশি থাকবে, যে এখানে কি বলেছে, বাচ্চারা যাতে করে শিক্ষককে বা যে কোনো বিষয়ে কেউ যদি বলে সে বিষয়টার বিষয়ে কি করবে, বাচ্চারা বেশি বেশি করে প্রশ্ন করবে। অর্থাৎ যে বিষয়টা তাদের সামনে থাকবে সেটা যদি তাদের ভিতরে ভালোভাবে ঢুকে যায়, মানে তারা যদি বুঝতে পারে বিষয়টা, সেই ক্ষেত্রে কিন্তু তাদের সেই বিষয় সম্পর্কে অনেক অনেক রকমের কোয়েশ্চেন মনের মধ্যে প্রোৎসাহিত হবে। মানে এই যে কোয়েশ্চেনগুলো মনের মধ্যে জাগবে, সেই কোয়েশ্চেনগুলো যাতে করে তারা খুব ভালোভাবে প্রকাশ করতে পারে, সেটার জন্য তাদের কি করা, প্রোৎসাহিত করা। ঠিকই আছে। 3 নম্বরে, প্রচুর পরিমাণে গৃহকার্য ও প্রকল্প কার্য। একেবারেই একটা নেগেটিভ ওয়ার্ড, গৃহকার্য এবং প্রকল্প কার্য, সেটা আবার কি প্রচুর পরিমাণে, এটা 3 নম্বর অপশনটা কিন্তু হচ্ছে না। 4 নম্বরে দেখো, তারা কিভাবে সবচেয়ে ভালোভাবে শিখতে পারবে সে সম্পর্কে শিক্ষার্থীদের নিজেদের মতামতগুলিকে অগ্রাহ্য করে। সম্পূর্ণ বাক্যটা ঠিকই ছিল, যে তারা কিভাবে শিখতে পারবে সে সম্পর্কে বাচ্চাদের মতামতগুলিকে এখানে যদি দেওয়া থাকতো গ্রাহ্য করে, তাহলে কিন্তু অ্যান্সারটা এটাই হয়ে যেত। কিন্তু যেহেতু অগ্রাহ্যর কথা বলছে, মানে এখানে বাচ্চারা কি মতামত দিচ্ছে সেটা কিন্তু গ্রাহ্যই করছে না, মানে অগ্রাহ্য করছে। সুতরাং 4 নম্বর অপশনটা কিন্তু হচ্ছে না। এবার আমরা দেখবো, দেখো 1 নম্বর অপশন হবে নাকি 2 নম্বর অপশনটা কারেক্ট হবে। এবার আমাদের দেখতে হবে যে 1 নম্বর অপশনে বাচ্চা বেশি অ্যাক্টিভ থাকে নাকি 2 নম্বর অপশনে। তো দেখো, আমরা জানি যে কোনো শিক্ষার্থী সচরাচর কি করবে, একজন সহপাঠীর সঙ্গে কিন্তু এমনিতেই যোগাযোগ বা বার্তালাপটা করতেই থাকবে। কিন্তু এটা হচ্ছে আসল কথা, যেখানে একজন শিক্ষক যদি কোনো বিষয় ক্লাসে পড়ানোর সময় বাচ্চারা বেশি বেশি করে প্রশ্ন করে, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বাচ্চারা সেই ক্ষেত্রে বেশি
অ্যাক্টিভ আছে। আর প্যাডাগজির ভাষাতে বাচ্চা যেখানে বেশি অ্যাক্টিভ থাকবে সেটাই হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। সুতরাং 2 নম্বর অপশনে যেহেতুকে বাচ্চা বেশি বেশি প্রশ্ন করবে, সেই জন্য কি হবে, 2 নম্বর অপশনটাই আমাদের জন্য কারেক্ট আনসার হয়ে যাবে। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। লেখা বা বলার সময় শিক্ষার্থীরা কিছু কিছু শব্দের ক্ষেত্র নির্ভর অর্থ পার্থক্য অনুধাবন করতে, যেমন বড়লোক, বড় গল্প, বড় ভালো এবং কিছু শব্দের সঠিক ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা বোধ করে। এই সমস্যা দূর করার চেষ্টা কিভাবে শুরু করতে হবে? তো দেখো, কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে যে যেহেতুকে আমরা প্রাইমারি সেকশনের পড়া পড়ছি, এতে করে ছোট ছোট বাচ্চারা কখনো কখনো কি হয়, এই যে যেমন দিয়েছে যে বড় লোক, বড় গল্প বা বড় ভালো, এই যে লোক, গল্প এবং ভালো এদের আগে যে একটাই শব্দ সেটা হচ্ছে বড়, এটা ইউজ করতে পারি, বা এরকম অন্যান্য যেগুলো শব্দ থাকবে এগুলো ব্যবহার করার ক্ষেত্রে তারা কি করে, সমস্যা বোধ করে। যে লোকের আগেও বড় হবে, সে কি গল্পের আগেও বড় দিলে কি শুদ্ধ হবে না ভুল হবে, এটা কিন্তু তারা বুঝতে পারে না। সুতরাং এই যে সমস্যাটা তাদের মধ্যে যে সৃষ্টি হয়, এটা কিভাবে আমরা দূর করতে পারি? অবশ্যই এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ, এগুলো পড়লে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো দেখে নিচ্ছি প্রথম অপশন, মূল শব্দগুলির প্রতি শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করার পর সেগুলির সঙ্গে কোন কোন শব্দ বসতে পারে জানিয়ে। এবার দেখো, আমরা জানি যে কোনো বিষয় শিক্ষার্থীদেরকে যখন আমরা পড়াবো তখন কি করতে হবে, যাতে করে তারা বিষয়টা মনোযোগ সহকারে পড়ে, সেগুলো কিন্তু অবশ্যই তাদেরকে আকর্ষণ বোধ করাতে হবে। সুতরাং এই যে শব্দগুলি যে আছে, এই যে বড় লোক, বড় গল্প বা বড় ভালো, এই শব্দগুলির প্রতি তাদের একটা আলাদা আকর্ষণ আনতে হবে। তারপর কি করতে হবে, যে কোন কোন শব্দ বসতে পারে এগুলো কিন্তু জানিয়ে দিতে হবে, তাদের ভালোভাবে বুঝিয়ে দিতে হবে যে লোক থাকলে বা গল্প থাকলে, ভালো থাকলে এদের আগে কিন্তু বড় শব্দটা খুব ভালোভাবে দেওয়া যাবে। সুতরাং দেখো এখানে যে বড় লোকের জায়গায় কিন্তু ধনী লোক দিলেও কিন্তু হতো, কিন্তু সেখানে বড়ই হবে, এবং গল্পর জায়গায় গল্প হবে, বাকি বড় ভালো, খুব ভালোর জায়গায় কিন্তু বড় ভালো, এরকমটা করে বাচ্চাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিলে কিন্তু তারা বুঝতে পারবে। তো 1 নম্বর অপশনটা ঠিকই আছে। 2 নম্বরে দেখো, সেই সব শব্দের অর্থ লিখিয়ে দিয়ে শিক্ষার্থীদের সেগুলো শিখতে এবং ব্যবহার করতে বলে। এবার কথা হচ্ছে, বাচ্চাদেরকে ডিরেক্টলি যখন একটা মিনিং বা অর্থ আমরা লিখে দেব এবং তাদের ব্যবহার করতে বলবো, তাদের বুঝিয়ে না দিলে কিন্তু তারা বুঝতে পারবে না। সুতরাং 2 নম্বর অপশনটি হচ্ছে না। কথন ও লিখন অনুশীলনের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা। অনুশীলন, আমরা একটা বিষয় পড়াতে গেলে তাদের ভালোভাবে বুঝিয়ে দিতে হবে, প্রথমতই কিন্তু কোনো অনুশীলনের প্রশ্নই আসে না। সুতরাং 3 নম্বর অপশনটিও হচ্ছে না। ভুলগুলি দেখিয়ে দেওয়ার পর সেগুলি সংশোধন করে। এবার বাচ্চা একটা বিষয় পড়লো, বুঝতে পারলো না, সেটা কি সঙ্গে সঙ্গে সংশোধন করে দেবে নাকি? অবশ্যই না। সুতরাং 4 নম্বর অপশনটিও হচ্ছে না। তাহলে ডিরেক্টলি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার, যেখানে কি করতে হবে, এই যে শব্দগুলো বাচ্চারা বুঝতে পারছে না সেগুলোর প্রতি তাদের আলাদা করে কৌশলে তাদেরকে কি করতে হবে, মনোযোগ আকর্ষণ করে সেই শব্দগুলোর সঙ্গে কোন কোন শব্দ বসতে পারে আলাদা আলাদা উদাহরণ দিয়ে কি করব, আমরা বুঝিয়ে দেব, যাতে করে বাচ্চারা সহজে বুঝতে পারে। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। ব্যাকরণ শিক্ষাদানের সঠিক ধারণাগত পটভূমি কোনটি? মানে এখানে 4টি অপশন দেওয়া আছে, এখান থেকে ব্যাকরণের সম্পর্কে কোনটা অপশন আর কি সঠিক। তো দেখে নিচ্ছি, দেখো, ব্যাকরণের নিয়ম নীতি চাপানোর চেষ্টা করলে যোগাযোগ দক্ষতা সীমিত হয়ে পড়ে। অবশ্যই যখন কি করব, শিক্ষার্থীদের উপরে ব্যাকরণের নীতি নিয়মগুলো বেশি করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করব, তখন কিন্তু তাদের যেটা যোগাযোগ দক্ষতা সেটা কিন্তু কমে আসবে। মানে আমরা জানি যে ব্যাকরণটা হচ্ছে আমাদের সঙ্গতি রেখে বা প্রসঙ্গ সঙ্গতি থাকলে আমরা ব্যাকরণটা ইউজ করব, নতুবা আমরা করব না, কারণ বাচ্চারা ব্যাকরণের নীতি নিয়মগুলো পড়তে পড়তে কি হয়, বিরক্তি প্রকাশ করে। সুতরাং 1 নম্বরটা ঠিকই আছে। 2 নম্বরে দেখো, ব্যাকরণের নিয়মগুলি দখলে আনার জন্য লেখার কাজই সর্বাপেক্ষা উপযোগী পন্থা। অবশ্যই না, শুধু লেখার কাজ দিয়ে বা শুধু লিখলেই আমরা কিন্তু শিখতে পারবো না, সেখানে কিন্তু বুঝতেও হবে আমাদের। সুতরাং 2 নম্বরটা হচ্ছে না। 3 নম্বরে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় ব্যাকরণিক নিয়মগুলি আবিষ্কারের জন্য যোগদান করতে পারে। অবশ্যই এই যে অপশন নাম্বার 3-তে দেখতে পাচ্ছ, বাচ্চারা কি করছে, আবিষ্কারের কথা বলা হচ্ছে, কারণ বাচ্চারা যেখানে বেশি অ্যাক্টিভ থাকবে সেটা কিন্তু অ্যান্সার অবশ্যই পজিটিভ সেন্সে। তো 3 নম্বরটাও ঠিকই আছে। এবার 4 নম্বরে দেখো, ব্যাকরণিক সংগঠনগুলি যেগুলো স্ট্রাকচার থাকবে গ্রামারের, সেগুলো অভ্যাস করার জন্য বাড়তি বা অতিরিক্ত ড্রিল বা চর্চা করানো প্রয়োজন। আমরা জানি বাচ্চাদের ক্ষেত্রে অতিরিক্ত বা ড্রিল বা প্র্যাকটিস বাকি বাড়তি, এই শব্দগুলো হচ্ছে একেবারেই এক একটা নেগেটিভ ওয়ার্ড।
সুতরাং 4 নম্বরটা এমনিতেই হচ্ছে না। এবার দেখো অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার 3 কোনটাতে বাচ্চা অ্যাক্টিভ বেশি থাকবে। এবার অপশন নাম্বার 1 এ বলেছে যদি নিয়ম নীতিগুলো আমরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করি তাদের যোগাযোগ দক্ষতাটা কি হবে, কমিয়ে আসবে। ঠিকই আছে, কিন্তু 3 নম্বরে বলা হচ্ছে বাচ্চা কি করবে, তাদের প্রয়োজনগুলি মেটানোর জন্য তাদের সুবিধা মতো নিয়ম নীতিগুলি নতুন করে মনে রাখার জন্য তারা নিজস্ব কিছু নিয়ম নীতি আবিষ্কারের জন্য কি করতে পারবে, যোগদান করতে পারবে। সুতরাং 3 নম্বরে কিন্তু বাচ্চা বেশি অ্যাক্টিভ থাকছে। যেখানে বাচ্চা বেশি অ্যাক্টিভ থাকবে সেখানে কিন্তু প্যাডাগজিতে সেটাই অ্যান্সার কারেক্ট হবে। সুতরাং এখানে 3 নম্বর অপশনটাই হয়ে যাচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, সক্রিয়ভাবে ধ্বনি শনাক্তকরণ এবং তার অর্থ নিরূপণে অংশগ্রহণ করানোর উদ্দেশ্য সিদ্ধ করে কিসে। তো দেখো প্রথমত আমরা কোশ্চেনটা দেখে নিচ্ছি যে কোনো একটা বিষয় যখন শিক্ষক তাদের শিক্ষার্থীকে পড়ায় সেই ক্ষেত্রে ধ্বনিগুলো শনাক্তকরণ, অর্থাৎ একটা কবিতা পড়ালো, কবিতাগুলোতে কি কি ধ্বনি থাকবে বা কি কি ছন্দ থাকবে এগুলো শনাক্তকরণ এবং অর্থ নিরূপণে অংশগ্রহণ, সেই অর্থটা কি হবে সেটা অনুমান করা। এই যে উদ্দেশ্যটা, এই যে বাচ্চা যে ধ্বনি শনাক্তকরণ করতে পারবে বা তাদের শব্দের অর্থগুলো বেছে বের করতে পারবে, এই উদ্দেশ্যটা কিসে সিদ্ধ করে, কথনে নাকি শ্রবণে না পঠনে না লিখনে। এবার দেখো এটা ডিরেক্ট অ্যান্সার হচ্ছে তোমার অপশন নাম্বার 2 যেটা শ্রবণ বা লিসেনিং। কারণ আমরা জানি যেহেতু ছোট বাচ্চা প্রথমে শিক্ষকে কি করে, যে কোনো একটা বিষয় তাদের প্রথমে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, তারপরে কিন্তু তাদের সেটা পুনরায় বুঝিয়ে দিতে বলে তাদের নিজের ভাষাতে। সুতরাং যখন শিক্ষক তাদের ভালোভাবে বুঝিয়ে দেবে সেই সময়ে শিক্ষার্থী যত ভালোভাবে শুনবে মানে শ্রবণ করবে, আমরা জানি বাচ্চা যত ভালো একজন লিসেনার হবে বা শ্রবণ করতে পারবে সে কিন্তু তত ভালোভাবে বুঝতে পারবে, এবং যখন বুঝতে পারবে তখনই কিন্তু সে রিপিট করে তার মাতৃভাষাতেই এই যে ধ্বনিগুলো শনাক্তকরণ করতে পারবে এবং প্রত্যেকটা শব্দর কিন্তু অর্থগুলো ভালোভাবে বুঝে নিতে পারবে। সুতরাং এই যে ধ্বনি শনাক্তকরণ এবং তার অর্থগুলো যখন বলবে শিক্ষক তখন কিন্তু বাচ্চা শুনলেই এগুলো বলতে পারবে। সুতরাং আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3 শ্রবণ। দেখে নিচ্ছি আজকে লাস্ট কোয়েশ্চেন, ভাষা আহরণ ক্ষমতা মানুষের মধ্যে অন্তর্লীন রূপে পূর্ব নির্ধারিত। মানুষ একটি নির্দিষ্ট ভাষা সংগঠন নিয়ে জন্মায় যা সে পরবর্তী সময়ে ব্যবহার করতে পারে। এই পর্যবেক্ষণ আসলে কি? এখানে 4টি অপশন দেওয়া আছে। কোয়েশ্চেনে বলা হচ্ছে যে এই যে ভাষা আহরণ ক্ষমতা একটা বাচ্চার জন্ম হওয়ার পর পরিবেশে থেকে থেকে, পরিয়ালের সঙ্গে বা বাবা মার সঙ্গে, আমাদের সমাজের সঙ্গে থেকে থেকে যে এই যে ভাষাটা এমনিতে আহরণ করে সেটা আসলে তার একটা জন্মগত ক্ষমতা। এই পর্যবেক্ষণটা আসলে কি, এখান থেকে আমাদের বেছে বের করতে হবে। প্রথমত আছে প্রকৃতিবাদী প্রবর্তনার, যেটাকে ন্যাচারালিস্ট অ্যাপ্রোচ বলা হয়। দ্বিতীয়ত যোগাযোগমূলক প্রবর্তনার, যেটা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এই ক্ষেত্রে হবে না, কারণ দেখো বাচ্চারা যখন ভাষা আহরণ করে তারপরেই কিন্তু এই যে সমাজের সঙ্গে বা ফ্যামিলির মেম্বারদের সঙ্গে কি করে, যোগাযোগটা স্টার্ট করে। সুতরাং 2 নম্বরটা হচ্ছে না। 3 নম্বর প্রত্যক্ষমূলক প্রবর্তন, মানে যেটা হচ্ছে ফেনোলজিক্যাল। এটা মানে প্রত্যক্ষমূলক মানে কি, বাচ্চা মানে স্বচক্ষে দেখে সেটা বুঝে সঙ্গে সঙ্গে কি করে সেটা বলার চেষ্টা করে। এটা কিন্তু খুব একটু দেরি করে আসে, এটা কিন্তু একটু পরের স্টেপ। সুতরাং 3 নম্বরটিও হচ্ছে না। সংজ্ঞানাত্মক প্রবর্তনার, যেটা কগনিটিভ অ্যাপ্রোচ বলা হয়। আমরা জানি বাচ্চা যখন জন্মায় তখন কিন্তু সঙ্গে সঙ্গেই তার কগনিটিভ, যেটা এই যে সংজ্ঞানাত্মক, যে একটা বস্তু বা বিষয় সে দেখলো সেই বিষয়ে তার সঙ্গে সঙ্গে এমনিতেই ধারণা চলে আসলো, এটা কিন্তু হয় না। সে আস্তে আস্তে পরিবেশে থাকে, সেগুলো বুঝতে থাকে, জানতে থাকে, তারপরে কিন্তু তার এই যে কগনিটিভ অ্যাপ্রোচ যেটা সেটা কিন্তু বেশি শক্তিশালী হয়ে ওঠে। সুতরাং 4 নম্বরটিও হচ্ছে না। এখানে হয়ে যাবে 1 নম্বর অপশন, সেটা হচ্ছে প্রকৃতিবাদী প্রবর্তনার, মানে ন্যাচারালিস্ট। নেচারে এটা একটা নেচার, যেটা কি হবে এমনিতেই প্রকৃতির থেকে বাচ্চারা কি করে এই দক্ষতাটা কিন্তু ক্ষমতাটা কিন্তু আহরণ করে। সুতরাং এখানে 1 নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। সো ফ্রেন্ডস, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।